आपकी আদালতে বহু চর্চিত উদ্যোগপতি গৌতম আডানির ওপর অভিযোগ হলো যে উনি চুপি সাড়ে কাজ সারেন। গৌতম ভাই, এতক্ষণ ধরে আমি আপনাকে রাহুল গান্ধীর ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আপনি গভীর জলের মাছ। রাহুল গান্ধী নিজের ভারত জোড়ো অভিযানে আরবিআইয়ের ফর্মার গভর্নর রঘুনাথ রাজনের সঙ্গে কথা বলছিলেন, আর উনি জানান যে পার্লামেন্টের একজন চৌকিদারের সাথে ওনার কথা হয়, সেরকম চৌকিদার নয়, আসল চৌকিদার। আর ওই চৌকিদার রাহুল গান্ধীকে বলেন যে উনি 4 বছর আগে আদানির শেয়ার কিনেছিলেন, আর অনেক লাভ হয়, আরও লাখপতি হয়ে যায়। উনি তো তাহলে প্রশংসাই করছেন। কি বিষয়ে কি প্রসঙ্গে আলোচনা হচ্ছিল আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে যে কোনো সাধারণ মানুষ, সে ছোট বিনিয়োগকারী হোক অথবা বড় হোক, সে আদানি গ্রুপে বিনিয়োগ করার পর লাভ করে, টাকা রোজগার করে, তখন এর চেয়ে বড় উপলব্ধি, খুশি আমার কাছে আর কিছু হয় না। আর এ ব্যাপারে আমার মনে হয় রাহুলবাবু তো এমনি এমনি সাধারণভাবে কথা বলেছেন, আর তার ফলে যে আউটকামই হয়েছে সেটা আমার ভালোর জন্য কি খারাপের জন্য সেটা আমিও বলতে পারবো না। কিন্তু ভালোর জন্য তো ছিল, কারণ কংগ্রেস আলোচনা করে, রাহুল গান্ধীও আলোচনা করেন, আর আপনি রাজস্থানের রাহুল গান্ধীর পার্টির সরকার অশোক গেহলোতের জন্য ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করেন। রাজস্থানে যে সম্ভাবনা আছে, আর শুধুমাত্র রাজস্থান নয়, যে যে রাজ্যে যা যা সম্ভাবনা আছে, তার জন্য আদানি গ্রুপ ডেভেলপমেন্টের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আপনি দেখেছেন যে কিছুটা মিডিয়াও কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে, আর তাতে আমি পরে শুনতে পেয়েছি যে রাহুল গান্ধী বাবুও প্রেস কনফারেন্সে আমাদের বিনিয়োগ করাকে প্রশংসা করেছেন। হ্যাঁ, তাই আমি বিশ্বাস করি যে এমনকি রাহুল গান্ধীরও এরকম কোনো মানসিকতা নেই যা কিনা ডেভেলপমেন্ট বিরুদ্ধ। তো আমার তো প্রধান উদ্দেশ্যই হলো যে সমস্ত রাজ্যে গিয়ে যেখানে যেখানে যতটা সম্ভব তত বেশি বিনিয়োগ বা ইনভেস্ট। আপনি বলছেন উনি ডেভেলপমেন্টের বিপক্ষে নন, কিন্তু কংগ্রেস পার্টির স্লোগান হলো সাধারণ মানুষ বেহাল, আদানি মালামাল। দেখুন, পলিটিক্যালি যাই বলা হোক না কেন, আলটিমেটলি আপনি আমায় একটা কথা বলুন যে ওনার করা অভিযোগে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট, আর আরেকটা হলো গিয়ে সত্যিকারের অভিযোগ। ঠিক আছে, এবার জনগণ সিদ্ধান্ত নিক, আপনি সিদ্ধান্ত নিন যে আমরা যা কাজ করি তাতে আসল সত্যটা ঠিক কি। আমার মনে হয় আজ সেটা ডিসাইড হয়ে যাবে গৌতম ভাই। কারণ দেখুন, একদিকে কংগ্রেস আলোচনা করে, আর অন্যদিকে অশোক গেহলোত আপনাকে আমন্ত্রণ করেছেন। আমি উল্লেখ করেছি ৬৮,০০০ কোটি টাকা বিনিয়োগ। আসলে আমরা প্রথমে ভাবতাম অশোক গেহলোত জাদুকর, এখন তো মনে হচ্ছে আপনি জাদুকর। অশোক গেহলোতের বর্তমান সরকারের আগের সরকারের সাথে কাজ করেছি। আমরা রাজস্থানে খুব বড় লেভেলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। অশোক গেহলোতের সরকার আমাদেরকে পাওয়ার প্রজেক্টের জন্য জমি দেন, মাইনিংয়ের জন্য এমডিওতে কন্ট্রাক্ট হয়, আর সব কিছু বিডিংয়ের মাধ্যমে হয়। এরকমও নয় যে আমরা বিডিং না করে কিছু করেছি, আর উনি পলিসির অন্তর্গত থেকে যা সাহায্য করেছেন তা পলিসির মধ্যে থেকেই উনি করেছেন। ওনার উদ্দেশ্য খুবই পরিষ্কার। আর যখন আপনি একজন সিরিয়াস প্লেয়ার আর আপনি পলিসির মধ্যে থেকেই সব কিছু করছেন, তখন আমার মনে হয় যে আজ কংগ্রেসের মানে অশোক গেহলোত বাবুর কংগ্রেস সরকারই শুধু নয়, আমরা কেরালার লেফট গভর্নমেন্টের সাথেও কাজ করছি, এমনকি মমতা দিদির সাথেও কাজ করছি, এমনকি নবীন পট্টনায়ক, জগনবাবু, এমনকি কেসিআর, মানে আমরা আলাদা আলাদা রাজ্যের মধ্যে কাজ করছি, আলাদা আলাদা সরকারের সাথে। সেখানে রিজিওনাল পার্টিও আছে, কংগ্রেসও আছে, লেফট পার্টিও আছে। তাই আজ আমি দাবি করেই বলতে পারি যে কোনো সরকারের সাথেই আমার কোনো অসুবিধে হয়নি। তাই ওনার স্টেটমেন্ট বা বক্তব্য সে সব কিছুই অন্য জায়গায়। আর যখন আপনি একজন সিরিয়াস প্লেয়ার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, আর আপনি সমস্ত রাজ্যে যে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী আপনি ডেভেলপমেন্টও করছেন, তাই এমন ক্ষেত্রে আমার আজ পর্যন্ত কোনো সরকারের সাথেই কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু গৌতম ভাই, ইমপ্রেশন তো এটাই বলে
আপনি সেখানেই বিনিয়োগ করেন যেখানে মোদি সরকার আছে। যেখানে বিজেপি সরকার আছে সেখান থেকে আপনি বেশি প্রজেক্ট পান। এই জন্যই তো বলি যে আজ আমরা আদানি গ্রুপ খুব খুশি, কারণ আজ আমরা 22 রাজ্যে কাজ করছি, আর সব জায়গায় তো আর বিজেপির সরকার নেই, আর এমন কোনো একটি সরকারও নেই যার বিরুদ্ধে আমার অভিযোগ আসে যে আমি সাহায্য পাইনি। আমি রিসার্চ করে বার করেছি যে অন্ধ্রপ্রদেশে 60,000 কোটি, উড়িষ্যায় 57,000 কোটি, পশ্চিমবঙ্গে 35,000 কোটি। কিন্তু এসব সত্ত্বেও লোকে বলে মোদি আদানির চৌকিদার। লোকে বলে মোদি আদানিকে তৈরি করেছে। দেখুন, অনেক কম লোকই এইরকম ধরনের স্টেটমেন্ট দেয়, যাদের মোদিবাবুকে নিয়ে অসুবিধে আছে বা মতভেদ আছে, যথেষ্ট বিরোধিতা আছে, তাদের সত্ত্বেও আমার অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ মানুষই আসলে মোদিকেই চায়, আর আদানির ডেভেলপমেন্টে তাদের মডেল নিয়ে তাদের কোনো রকম অসুবিধা নেই, বাধা নেই। আচ্ছা, এই কথা কি সত্যি যে প্রথম যে বড় বিনিয়োগ হয়েছিল, আপনি যার থেকে ধনী হন, মুদ্রার পোর্ট, ওটা বানানোর জন্য মোদিজি আপনাকে 1 টাকা পার স্কোয়ার ফিট জমি দিয়েছিলেন? 1 টাকা মূল্যের যে জমি দেওয়া হয়েছিল, তো রজতবাবু আমি এখানে আপনাকে বলতে চাই যে সেই জমি আসলে জমি ছিলই না। যখন সমুদ্রের জল, সি ওয়াটার, জোয়ারের সময় যখন ভেতরে চলে আসতো, সেই জমি জলের নিচে চলে যেত, আর আমরা মোটামুটি 10 ফুটের 3-4 মিটারের ওর ওপর রিক্লেমেশন করেছি আমরা। আর রিক্লেমেশনের খরচ কিন্তু জমির খরচ হচ্ছে অনেক বেশি হয়। আজকেও যদি আপনি মুদ্রা পোর্টের এক্সাম্পল দেন, তাহলে সেটা একটি ইউনিক এক্সাম্পল হয়ে দাঁড়ায় যে আমরা চাষিদের 1 একর জমিও নিইনি। তো আজ ওখানে এত বড় পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট আসার পর ওখানকার জমির মূল্য অনেকটাই বেড়ে গেছে। তাই আজকে এই অভিযোগ করা যে জমির দাম, বিশেষ করে যখন দেওয়া হয়েছিল, যখন জমি ডেভেলপড ছিল না, আর আজকের সময়ের দামের ভিত্তিতে এরকম ধরনের অভিযোগ করা, তো এইটা আমার মনে হয় যে পুরোপুরি ভুল, ঠিক নয়। আপনার বন্ধুরা বলেন যে যখন ওই জমি ডেভেলপ করা হচ্ছিল, তখন সকালবেলা 4টের সময় উঠে আপনি একটা গাড়িতে করে ধাক্কা খেতে খেতে রোজ ওখানে যেতেন। রজত ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিশ্রম ছাড়া, নিষ্ঠা ছাড়া যদি কাজ করেন, তাহলে এত বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করা যায় না। জীবনপাত পরিশ্রম করা দরকার তার জন্য, আর সেই পরিশ্রম শুধু আমি একা নই, আমার সমস্ত কর্মচারীরা আমার সাথে মিলে মিশে একজোট হয়ে কাজ করেছে। তার ফলেই তো এই মুদ্রা পোর্টটা আজ দাঁড়িয়েছে। আর আমি আজ এই কারণে খুশি যে আমরা যেভাবে ডেভেলপমেন্ট করেছি, যে 10 বছরে এটি ভারতের সবচেয়ে বড় পোর্ট হয়ে গেছে, আর এখানে সরকার একটি টাকাও নিবেশ করেনি। এমনকি রাস্তাও আমরা পুরোটাই কানেক্টিং বানিয়েছি, 100 কিলোমিটারের ব্যক্তিগত রেলওয়ে লাইনও আমরা বানিয়েছি, এয়ারপোর্টও বানিয়েছি। সরকার শুধু আমাদের জমি দিয়েছিলেন আর ডেভেলপমেন্ট রাইটস দিয়েছিলেন, আর কিছুই দেননি। কিন্তু হ্যাঁ, আর এটা করেছেন যে যখন যখন পারমিশনের প্রয়োজন পড়েছে, তখন গুজরাটের যে সরকারই ছিল সবাই খুব সাহায্য করেছেন। দেখুন, যে সরকারই ছিল না কেন আপনাকে সাহায্য করেছে। এই জন্যই তো লোকেরা বলে থাকে যে গুজরাটে চিমন ভাই, কেশু ভাই, নরেন্দ্র ভাই, সকলের ভাই গৌতম ভাই। দেখুন রজত ভাই, আমি আপনাকে বলতে পারি যে আদানি গ্রুপে আলাদা কোনো অভিজ্ঞতা নেই। গুজরাটের যারাই উদ্যোগপতি, প্রত্যেকের একই রকম অভিজ্ঞতা হয়েছে। কারণ গুজরাটের গভর্নমেন্ট, তাও আজকের নয়, এমনকি মাধব সিংয়ের সময় থেকেও বা তারও আগে থেকে খুবই ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি গভর্নমেন্ট। তাই সেখানে যে নীতি তৈরি হোক না কেন, সেটি শিল্পপতিদের খুবই আকর্ষিতই করে। না হলে গুজরাটে তো আলাদা কোনো সম্পদই নাই। খরা প্রতি 3-4 বছরে লেগেই থাকে। নর্মদা বাঁধের জল আসার আগের পরিস্থিতি আর কি একেবারে যাতা ছিল। অথচ তা সত্ত্বেও শিল্পায়ন সবচেয়ে বেশি ওখানেই এগিয়েছে। এমনকি যখন আমার জন্মও হয়নি তার আগেও গুজরাট এগিয়েই ছিল। তাই একথা ঠিক নয় যে আদানিকে বিশেষ কোনো ফেভার দেওয়া হয়েছে বা সেরকম কিছু। আপনি বলছেন যে আপনি কৃষকদের 1 ইঞ্চিও জমি নেননি। এই কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল গুজরাট গেছিলেন, অনেকবার গেছেন। তখন উনি বলেছিলেন যে যেসব কৃষকের 25 লাখ প্রতি একর ক্ষতিপূরণ পাওয়া উচিত ছিল, গৌতম ভাই তাদেরকে 1 লাখ প্রতি একর দিয়ে কাটিয়ে দিয়েছেন।
দেখুন রজত ভাই, এরকম অভিযোগ থাকলে আপনি তো সবার আগে কেজরিওয়ালকে ভুলে যান। ওই কৃষক নিজেই অভিযোগ করত। আজ পর্যন্ত আপনি কখনো শুনেছেন এমনকি খবরের কাগজে যে কোনো কৃষক আমাদের বিপক্ষে গুজরাটের কোনো অ্যাকুইজিশনের জন্য অভিযোগ করেছে? আপনাকে ভয় পায় না তো? আজ পর্যন্ত আমরা মুদ্রার কোনো জমি কৃষকদের থেকে নিইনি। যে জমি নেওয়া হয়েছে সেগুলি সরকারি অন সার্ভে ল্যান্ড, যার উপরে সমুদ্রের জল এসে যেত, সেই জমিতে আমরা রিক্লেমেশন করে সেখানে ডেভেলপমেন্ট করেছি। আর সেই ডেভেলপমেন্টের জন্যই 50,000 কোটি লক্ষ কোটি টাকার বিনিয়োগ করার ফলেই জমির মূল্য একেবারে আকাশ ছুঁয়েছে। আর এর থেকে পুরোপুরি লাভবান ওখানকার কৃষকরাই হচ্ছে। আর আজকে আমি সবচেয়ে বেশি খুশি, কারণ আদানি গ্রুপ মুদ্রায় উন্নতি এই জন্য অনেক বেশি করতে পেরেছে, কারণ যে ওখানকার সমস্ত কৃষক আর ওখানকার কমিউনিটির সঙ্গে সঠিক বোঝাপড়ার মাধ্যমে উন্নতি হচ্ছে। এখন গুজরাটের কোনো কৃষকের সাথে আমার কথা হয়নি, কিন্তু দিল্লিতে যে কৃষকরা আন্দোলন করছিলেন ওনারা বলছিলেন যে নরেন্দ্র মোদী যে 3টে কৃষি আইন নিয়ে আসছেন তাতে নাকি আদানির লাভ হবে। দেখুন রজত ভাই, যদি এভাবে দেখতে চান তাহলে আমাদের কৃষিতে খুবই সীমিত এক্সপোজার আছে। আর স্বল্প বিস্তর ফুড কর্পোরেশনের জন্য আমরা ওয়্যার হাউসও বানিয়েছিলাম। আর সেই গুদাম বা ওয়্যার হাউসের মধ্যে যে গম ছিল, সেই গম কিন্তু আদানি গ্রুপের কেউই কেনেনি বা তার মালিক বলেও দাবি করেনি। সেটি ফুড কর্পোরেশন সর্বনিম্ন সাপোর্ট প্রাইস যা কৃষকদের কাছ থেকে নেয় সেটাই জমা করে, আর বিলো পভার্টি লাইনে থাকা নাগরিকদের সাপ্লাই করে, মানে দিয়ে দেয়, সেটাই ওদের কাজ। তো আমি শুধু একটি ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করেছি আর কি। না, অভিযোগ হলো আপনাকে আগে থেকেই জানানো হয়েছিল যে এরকম বিল আসতে চলেছে, তাই আপনি আগে থেকেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নেন আর সেখানে কোল্ড স্টোরেজ বানিয়ে নেন যাতে আপনি লাভবান হতে পারেন। দেখুন, প্রথমত এসব তো ভিত্তিহীন কথা। কি হয়, কৃষক জিনিস তৈরি করে কিন্তু ওরা জানে না বাজারের চাহিদা ঠিক কতটা, তাই যখন তাদের তৈরি করা জিনিস বাজারে আসে বাজারের দর কমে যায় আর জমিয়ে রাখার কোনো জায়গাই নেই। কিন্তু যদি ওই কৃষি আইন বলবৎ হয়ে যেত তাহলে আদানির কি কোনো লাভ হতো না হতো না? আমার তো মনে হয় এই আইন ভালোই ছিল। আর আমি এটা এই কারণে বলছি না যে এতে আদানি গ্রুপের ভালো হতো বা হতো না। আমি সত্যি সত্যি একজন নাগরিক হিসেবেই কথা বলছি, কারণ নিজেকে আগে আমি ভারতের নাগরিক ভাবি, তারপরে আদানি সাম্রাজ্যের কথা ভাবি। তাই আমি বিশ্বাস করি যে এই আইন ভালোই ছিল। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি পলিটিক্যাল ইস্যু করে এটিকে বাতিল করে দেওয়া হলো। কারণ দেশ বা দেশবাসী সত্যি আমি দেখছি যে 40 থেকে 50% জনগণই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এগ্রিকালচারের ওপরেই কিন্তু নির্ভরশীল, কৃষির ওপরেই। আর আমাদের দেশের এত ক্ষমতা আছে যে শুধুমাত্র ভারতবর্ষকেই নয়, হ্যাঁ ভারত দেশকেই নয়, গোটা পৃথিবীতেও খাবার সাপ্লাই করতে পারে, এতটা ক্ষমতা আছে। আর এই ক্ষমতা অর্জন করার জন্য সবচেয়ে বড় বাধা হলো যেখানে ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই। মানুষের কাছে রেলের সাহায্যে জিনিস পৌঁছয় না, কোল্ড স্টোরেজ নেই, ওয়্যার হাউজিং নেই। তাই একদিক থেকে যেমন উপভোক্ত আছে যারা জিনিস পাচ্ছে না, সেরকম অন্যদিকে কৃষকরাও সঠিকভাবে উপার্জন করতে পারছে না। এতে আদানি হয়তো এরকম আইন এলে আরও কত বিনিয়োগ করা যেতে পারে ইনফ্রাস্ট্রাকচারে যাতে কৃষকরা লাভবান হয় সেটা ভাবত। আজকে আমি বলছি আপনাকে যে আজ আমরা পোর্ট তৈরি করছি, এয়ারপোর্ট তৈরি করছি, রাস্তাঘাট তৈরি হচ্ছে, পাওয়ার হাউস তৈরি হচ্ছে। তাই আদানি গ্রুপ বা আদানি ফ্যামিলির জন্য আলো বা পোর্ট ব্যবহার করার জন্য নয়, এটা জনগণের জন্য হচ্ছে। আর এই দেশের জনগণ কিন্তু দেখেছে, আমি দেখেছি যে আজ থেকে 15 বছর আগে বিদ্যুতের অবস্থা কী ছিল। এমনকি আপনার এই নয়ডাতেও বিদ্যুৎ চলে যেত, অথচ আজ আপনি আনইন্টারাপ্টেড পেয়ে যাচ্ছেন। আজ এয়ারপোর্টে এত ধরনের সুবিধে আছে, রাস্তা ভালো হয়ে গেছে। তাই আমি মানি যে একমাত্র ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমেই দেশের উন্নতি হয়। আর এই জনগণেরা, বিশেষ করে নবাগতরা, এদের কিন্তু চাহিদা আজ অনেক বেড়ে গেছে। অন্যদিকে নানান ধরনের চাকরিও তৈরি হচ্ছে। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তো মনে হয় একমাত্র রাস্তা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে আরও বাড়িয়ে তোলা, আর অন্য কোনো উপায় নেই। আপনি তো অনেক কিছু করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন, এয়ারপোর্ট, পোর্ট তৈরি করেছেন, রোজগার এনেছেন। মোদিজিকে এসে কিছু করেছেন না করেননি? মোদিবাবুর কাছ থেকে
আপনি ব্যক্তিগত কোনো সাহায্য পাবেন না। আপনি নেতিবাচক কথা বলতে পারেন, আপনি দেশের ভালোর জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সে সম্বন্ধে আপনি চর্চা করতে পারেন। দেখুন, আপনি নীতি বানান যা সকলের জন্য অ্যাভেলেবল, সেটা আডানি গ্রুপের জন্য অ্যাভেলেবল, ঠিক আছে? আর এইসব কথাবার্তার মধ্যে যদি আপনি ব্যবসা বাড়িয়ে তোলেন, দেখুন আমি আমার জীবনে দেখেছি যে ব্রেক আমি পেয়েছি সেটা আগে রাজীব গান্ধীর সরকার আমায় দেয় যাতে আমরা গ্লোবাল ট্রেডিং হাউস বানাতে পারি। দ্বিতীয়বার ব্রেক পাই যখন নরসিম্হা রাও সরকার ছিল আর উনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ডেভেলপমেন্টের ওপর জোর দেন, সেই পথে এগিয়ে যান আর দেশকে এক বৃহৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের রাস্তা দেখান। আর তৃতীয় ব্রেক আমি কেশুভাই গভর্নমেন্ট থাকাকালীন পাই। আপনার কথা ঠিক যে মোদিবাবু ওই সময়, কারণ মোদিবাবু 12 বছরের জন্য ওখানে মুখ্যমন্ত্রী থাকেন আর কি। আর আজ আমি খুবই গর্বের সাথে বলতে পারি যে একটি দারুণ অভিজ্ঞতা আমার হয়েছে মোদি সরকার থাকার ফলে। দেখুন, মানুষ জানতে চায় যে শুধুমাত্র আদানি ধনী হবে না কখনো দেশও ধনী হবে। দেখুন, দেশ অনেক উন্নতি করছে। আমি দেখতে পাচ্ছি যে আগে $1 ট্রিলিয়ন ইকোনমি, দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রায় 75 বছর কাটিয়ে ফেলেছি, ভালো ডেভেলপমেন্ট করছি। মোটামুটি 58 বছরে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পেরেছিলাম। তারপর 12 বছর লেগেছিল দ্বিতীয় ট্রিলিয়ন ইকোনমি তৈরি করতে, অথচ তৃতীয়টা 5 বছরের মধ্যেই হয়। আর আমি দেখতে পাচ্ছি যে যেভাবে যুব সমাজের আকাঙ্ক্ষা চাহিদা বাড়ছে আর যেভাবে ভারত বিশ্বের মধ্যে যে জায়গায় আছে, অর্থাৎ আজকের যা পজিশন, তাতে এই $3 ট্রিলিয়ন ইকোনমি 2050-এ গিয়ে $30 ট্রিলিয়ন ইকোনমি থেকেও এগিয়ে যাবে। আর এই $30 ট্রিলিয়ন ইকোনমি ঠিক কী বলছে? বলছে যে আপনার পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, আর এই ডেভেলপমেন্টের মধ্যে থেকেই রোজগারও বেড়ে যাবে। তাই আমার তো মনে হচ্ছে যে ভারতে আগামী সময়ে, বিশেষ করে যেভাবে গভর্নেন্স বেড়ে চলেছে, তার ফলে ভারত দেশকে কেউ আটকাতে পারবে না। অনেক মানুষই আপনার মতন গৌতম আডানি হতে চান। তাদের জন্য আপনার কি মতামত? দেখুন, এই দেশ কিন্তু আজ অনেক সুযোগ ছুঁড়ে দিচ্ছে। আপনি সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আর তার উপর পরিশ্রম করুন। আর কখনো শর্টকাটে সাফল্য পেয়ে যাবেন এইরকম চিন্তাধারা মাথা থেকে সরিয়ে দিন। সফল সব মানুষই হয়, কারুর হয়তো একটু বেশি সময় লাগে আর কারুর হয়তো একটু কম সময় লাগে, কিন্তু আপনি যদি ক্রমাগত ওই পথেই চলতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন আপনি সফল হবেনই, এতে কোনো দ্বিমত নেই। তবে শুধু আপনার মধ্যে সেই জিনিসটির রুচি থাকা দরকার। কিন্তু এরকম হওয়া উচিত নয় যে যে আমি ওকে দেখলাম তো আমি ওর মতো হয়ে যাব। তো আপনি এইসব বাইরে লোকেদের কথা ছেড়ে দিন, আপনার নিজের ভেতর থেকে যে জিনিসের প্রতি রুচি মনে হবে তার পেছনেই আপনি দৌড়ুন। আপনার বন্ধুরা আপনাকে গৌতম তুফানি বলে। বন্ধুরা তো এরকম নানান আলাদা আলাদা নামে ডেকেই থাকে, কিন্তু আমি এরকম কোনো ঝোড়ো বা তুফানি নই। আমার তো মনে হয় যে আপনি নিজেই একটা তুফান। আপনার কি সেরকম মনে হয়?